বেগম জিয়ার সম্পর্কে কথা বলতে গেলে আমরা অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়ি। বেগম জিয়ার সাথে আমার প্রথম পরিচয়, তাকে যখন প্রথম দেখি তখন তার বয়স মাত্র 25 বছর। মাত্র 25 বছর বয়সী বেগম জিয়াকে প্রথমবার দেখি সদ্য প্রমোশন পাওয়া মেজর জিয়াউর রহমানের বাসায় পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের একটি বাংলোতে। সেখানে 3 জন প্রশিক্ষক, মিলিটারি একাডেমির প্রশিক্ষক, তারা ছিলেন হোস্ট, আমি একমাত্র গেস্ট। এমনিতেই খুব জড়সড় ছিলাম, ক্যাডেটরা প্রশিক্ষকদের দেখলেই আতঙ্কিত হয়ে যায়। তো 3 জন প্রশিক্ষক, সদ্য আমি কমিশনপ্রাপ্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মিলিটারি একাডেমির ট্র্যাডিশন অনুসারে। তো আমি মোটেই স্বচ্ছন্দ হতে পারছিলাম না। এমনি সময় বিকেলবেলা সন্ধ্যার একটু আগে সেই মেজর জিয়া ড্রয়িং রুমে প্রবেশ করলেন 25 বছর বয়সী গৃহবধূ বেগম খালেদা জিয়া। তিনি একটি নাস্তার ট্রলি সহ নিয়ে এসেছিলেন এবং আমার প্রশিক্ষকদেরকে বললেন যে ওনাকে একটু শান্তিতে খেতে দেন আপনারা। তো তার বক্তব্যে কিছুটা স্বচ্ছন্দ হলাম। তারপর তো দীর্ঘদিন তার সাথে পরিচয়। 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ডেকেছিলেন বঙ্গভবনে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্যে এবং পরবর্তী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যোগ দেওয়ার জন্যে। আমি এতই রাজনীতি বিমুখ ব্যক্তি ছিলাম, আমি মহামান্য রাষ্ট্রপতিকে বললাম, স্যার আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয়, আমি এখনও ফুটবল খেলি, আমি এসবের মধ্যে নাই। আমার সাথে আরও 2 জন যাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, সাবেক সামরিক কর্মকর্তা, তারা যোগ দিয়েছেন। সবাইকে তিনি মন্ত্রী পদে অভিষিক্ত করেছিলেন। তো তারা যখন ফ্ল্যাগ লেগে ঘুরে বেড়ায়, আমি হাফ প্যান্ট পরে স্টেডিয়ামে ফুটবল খেলে ঘুরে বেড়াই। রাজনীতির থেকে এত যোজন দূরে ছিলাম। আমি রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখে। এই দল করতাম বেগম খালেদা জিয়ার প্রতি একনিষ্ঠ থাকার কারণেই। 1991 সালে আমি এবং আমার পাশে অবস্থিত নুরুল ইসলাম মনি এবং আরেকজন, সেই সংক্রান্তে 300 আসনে মাত্র 3 জন আমরা স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমরা 3 জনেই বিএনপিতে যোগদান করেছি বেগম জিয়ার আহ্বানে সাড়া দিয়ে প্রায় 1 বছর পর। ধীরে ধীরে বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, এই স্বল্পবাক চারুবাক মহিলা ধীরে ধীরে একজন গৃহবধূর থেকে কিভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব পরিণত হলেন, এটি দেখে আমরা চমৎকৃত হয়েছি, আবেগ বিহ্বল হয়েছি। সাধারণ মানুষের মধ্যে তার যে অ্যাপিল অকল্পনীয়। সকাল থেকে শুরু করে রাত 2:30টা পর্যন্ত লোকজন বসে আছে নদীর কিনারে কিংবা শহরে বন্দরে, বেগম জিয়া আসবেন, একটা ভাষণ দেবেন। নির্বাচনের সময় তিনি যে অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন অজানা অচেনা ব্যক্তিবর্গকে সংসদ সদস্য বানাবার জন্যে, এটি দেখে আমরা অত্যন্ত চমৎকৃত হয়েছি। 2টা, 2:30টা, 3টা লোকজন কোনো নাড়াচাড়া নাই, অপেক্ষা করে আছে কখন লঞ্চ বেরোবে, কখন নদীর পাশে দাঁড়িয়ে কিংবা লঞ্চ থেকে তিনি মেগাফোনে বক্তব্য রাখবেন। বহুবার দেখে তার চমৎকার বক্তব্য। বেগম জিয়া যেভাবে একজন গৃহবধূর থেকে দলের টানে জনগণের ডাকে সাড়া দিয়ে দেশের প্রধান রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছিলেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বেগম জিয়া তিনি খুব অল্প কথা বলতেন, কখনো কারো প্রতি বিরূপ মন্তব্য করেননি, তার প্রতিদ্বন্দ্বীকেও কখনো কদর্য আক্রমণ করেননি, সবাইকে সম্মান দিয়ে তিনি রাজনীতি করে গিয়েছেন। তার যে ব্যাপক জনপ্রিয়তা সবচাইতে বেশি আমরা অনুভব করেছি তার মৃত্যুর পর। একটি বাসে করে আমরা যারা স্থায়ী কমিটির সদস্য ছিলাম বিএনপির এবং বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী, তার নিকটজন, আমরা একই বাসে ছিলাম। ধীরে ধীরে সম্মুখ গতিতে বাসটা এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দিকে এগোচ্ছিল তাকে শেষ বিদায় দেওয়ার জন্যে, তার জানাজায় অংশগ্রহণ করার জন্যে। রাস্তার দুপাশে সাধারণ মানুষ যেভাবে অশ্রু বিসর্জন করেছে, এই দৃশ্য দেখে আমরা অবাক হয়ে গেছি। রাজনৈতিক নেতাদেরকে সাধারণ মানুষ দূর থেকে দেখে, টেলিভিশনে দেখে, কিংবা কোনো জনসভায় দূরে বসে
মাইকে আলোকোজ্জ্বল পরিবেশে নেতাকে তার বক্তব্য শোনে, কিন্তু মৃত্যুর পর এই যে মানুষের যে অশ্রুধারা, এটাই প্রমাণ করে যে তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী, তিনি জনগণের নেতা ছিলেন। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ কেন অশ্রু বিসর্জন করবে একজন নেতার, যিনি চলে গিয়েছেন, যিনি আর কোনোদিন তাদের কোনো উপকার করতে পারবেন না। আমরা সেদিন উপলব্ধি করেছি যে ব্যাপক জনস্রোত, এত বড় জনস্রোত আমি তো কখনো দেখিনি, বাংলাদেশের মানুষও সম্ভবত দেখেনি, ভবিষ্যতেও দেখবে কিনা সেটি ভবিষ্যতে বলতে পারে। তার মৃত্যুতে প্রকৃত অর্থেই বিহ্বল শোকাভিভূত জনতা তাকে যেভাবে শেষ বিদায় দিয়েছে, এটি একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্য একটি বিষয়। এবং বেগম জিয়া তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, তাকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেননি। আরেকটি বিষয় দেশের জনগণ জানে না, তিনিও কখনো বলেননি, জিয়াউর রহমান যদি মার্চ মাসের 26 তারিখে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন এবং জনগণকে, বিশ্ববাসীকে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান না জানাতেন, জিয়াউর রহমানের প্রতিরোধ যুদ্ধের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুবা এই দেশ এখনও পাকিস্তানের অংশ থাকত। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 5টি ক্যান্টনমেন্টের সৈনিকেরা পাক বাহিনী, পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে জনগণ এবং বিশেষ করে ছাত্রদেরকে সংগঠিত করে 9 মাসব্যাপী একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে এই সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে, নতুবা এই দেশ এখনও পাকিস্তানের অংশ থাকত। এটি রাজনীতিবিদরা, বিশেষ করে স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা এটি স্বীকার করে না। এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন, তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী তাকে পরবর্তীকালে বাড়ি বাড়ি খুঁজেছে, তাকে খুঁজে বের করার জন্যে। আরও তো কত নেতা নেত্রী ছিলেন, তাদেরকে তো পাকিস্তান সেনাবাহিনী খুঁজেছে কেবল বেগম জিয়াকে, এবং জুলাই মাসের শেষ দিকে তাকে ঢাকা শহরে একটি বাড়ি থেকে গ্রেফতার করেছেন। তারা তখনই অনুভব করেছে যে এই মহিলা একসময় জাতির নেতৃত্ব দিতে পারেন, তার মধ্যে সেই যোগ্যতা, তার মধ্যে সেই সাহস ইত্যাদি রয়েছে। যাই হোক, পরবর্তীকালে তিনি যেভাবে জনগণকে সংগঠিত করে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আবার জনগণের নেত্রী হয়ে 5টি আসনে বারবার জিতে জনগণের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আজকে এই ছবিগুলো দেখে আমরা অনেক সুদূর অতীতে ফিরে গিয়েছি, মনে হয় যে তিনি জীবন্ত, এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা, তাকে আর দেখতে পাবো না। তবে আশা করি তিনি যে লিগেসি রেখে গিয়েছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গিয়েছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবেন। তিনি আজ নাই, তিনি এবং জিয়ার পুত্র সন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব তার পিতা এবং মাতার পথ অনুসরণ করে তিনি এই জাতিকে দিক নির্দেশনা দেবেন, স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশে আমরা অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ, এবং পরাগকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। অত্যন্ত দুঃসময়, সবাই যখন পালিয়ে বেড়াচ্ছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা যখন নীরব দর্শকের ভূমিকায় ছিলেন, সেই সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে পরাগ যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনগুলোতে তাদের সঠিক মূল্যায়ন হবে বলে আমরা আশা করি, এবং আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের পথ অনুসরণ করে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাব। যেই সমৃদ্ধ বাংলাদেশের জন্য জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন,
সেটি আমরা তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় স্পিকার জনাব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন